নিজের ইচ্ছার অমতে পাত্রীর ভেসে সুসজ্জিত সাজে আনাফের সামনে বসে আছে লিহা। মুখ তার থমথমে। আজ আনাফের পরিবার থেকে তাকে দেখতে এসেছিল। একা কথা বলার সুযোগ পেয়ে কিছুক্ষণ আগে লিহা তার অমতের কথা সরাসরি আনাফকে জানিয়েছে। কিছুদিন আগে রিকশায় করে কলেজ থেকে ফেরার সময় প্রথমবারের মতো লিহাকে দেখে আনাফ। শুভ্র ইউনিফর্মে লিহাকে আকাশে ভাসমান টুকরো মেঘ বলে ভ্রম হচ্ছিল তার। না চাইতেও বারংবার দৃষ্টি লিহার গতিবিধি অনুসরণ করছিল। সেই ভালো লাগাই আজ বিয়ের কথাবার্তায় এসে পৌঁছেছে। কিন্তু লিহার অমত আনাফের সকল কল্পনা জল্পনাকে নিমিষেই বাষ্প করে দিল। অবশ্য লিহার না বলাতে তার কোনো হেলদোল দেখা গেল না। আনাফকে সবাই ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ভাবলেও তার একটা আলাদা রূপ আছে। এই যেমন মানিব্যাগের বদলে পকেটে বিদ্যমান অ্যাসিডের বোতল। মনে মনে ভাবছে বোতলটা বের করে সবটা অ্যাসিড লিহার সুসজ্জিত চেহারায় ছুঁড়ে মারবে। এতে দুটো সুবিধা হবে আনাফের। প্রথমত, তাকে প্রত্যাখ্যান করার শাস্তি পাবে লিহা। দ্বিতীয়ত, ওর যন্ত্রণায় পরিবারের সকলে সারা জীবন ভুগবে। নিজের আপন মানুষের ভোগান্তি নিশ্চয়ই লিহার সহ্য হবে না। তখন আনাফের মনের মধ্যে চলা অপমানের ঝড় সে অবশ্যই অনুধাবন করতে পারবে। এছাড়াও অ্যাসিড পড়ার পর লিহার মায়াবী মুখটা কেমন বর্ণ ধারণ করবে, লিহা কেমন যন্ত্রণায় ছটফট করবে তা চিন্তা করে মনে মনে আনাফ পৈশাসিক আনন্দ পাচ্ছে। তবে মুখে তার প্রতিফলন দেখা গেল না। আনাফকে পাথরের মূর্তির মতো চুপচাপ বসে থাকতে দেখে লিহার অস্বস্তি হচ্ছে। বাধ্য হয়েই সে নিজেই কথা বলা শুরু করলো। আপনি কি আমার কথা শুনতে পাননি? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার সম্পর্ক আছে একজনের সাথে। আমি বিয়ে করলে তাকেই করব। তাকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। মুখ খুলে আনাফ লিহার কথার কোনো উত্তর না দিয়ে গলার স্বর পাল্টে উল্টো প্রশ্ন করে। ছেলেটার নাম কি আর সে কি করে? অনাবিল। আর সে আমার সাথে একই ক্লাস স্টাডি করে। আচ্ছা, যদি মনে করো এই অনাবিলের হাত পা ভেঙে বাকি জীবন হুইল চেয়ারে বসে কাটায়, তাহলে তুমি কি তাকে বিয়ে করবে? আজও এ কেমন ধরনের কথা? অনাবিল হাত পা ভেঙে সারা জীবন হুইল চেয়ারে বসে কাটাতে যাবে কেন আজব? কারণ তার হাত পা আমি ভেঙে দেব। সে তার বাকি জীবনটুকু হুইল চেয়ারে বসেই কাটাবে। এই আপনি কি সব কথাবার্তা বলছেন? পাগল হয়ে গেলেন নাকি আপনি? সবে মাত্র পাগল মনে হচ্ছে। কিছু সময় পর যখন তোমার সাথে একটা কাণ্ড করব, তখন তুমি নিশ্চিত হয়ে যাবে আমি সত্যিই পাগল। লেহা ঘাবড়ে যায় আনাফের কথায়। একটু আগে মানুষটাকে খুব সাদাসিধে ভেবেছিল সে। পরনে পাঞ্জাবি, শরীর থেকে মিষ্টি একটা পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। প্রথম দেখাতে আনাফকে একজন ভালো মানুষ বলে মনে হয়েছিল লিহার। তাই সে ভয়ভীতি ছাড়াই প্রথমে সরাসরি আনাফকে না বলে দিয়েছিল। কিন্তু পরিশেষে এসে আনাফের পরিবর্তিত রূপ দেখে লিহার মনে এক ধরনের ভয় কাজ করছে। তৃষ্ণার্ত বলে মনে হচ্ছে নিজেকে। ঘাবড়ে গিয়ে কাপা গলায় বলে, কি কি কাণ্ড করবেন আপনি আমার সাথে? এই ধরো, এসিড ছুঁড়ে মেরে তোমার সুন্দর চেহারাটা কুৎসিত বানিয়ে দিলাম। এতে করে ভবিষ্যতে কেউ তোমার দিকে আর সুদৃষ্টিতেই তাকাবে না। চেহারার সৌন্দর্যতা চলে যাওয়ায় অনাবিল নিজেও তোমায় ছেড়ে দিবে। বাকি জীবন তোমার অভিশপ্ত হয়ে কাটবে। না হলে হয়তোবা দেখা যাবে তোমায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে এক জায়গায় জিম্মি করে শোষণ করব। এতে করে কলঙ্ক লাগবে তোমার গায়ে। কলঙ্কিত হয়ে যাবে তুমি। কেউ তোমার প্রতি আর ভালোবাসা প্রকাশ করবে না। ভালো হবে তুমি আমাকে মেনে নাও, না হয় যে কোনো কিছু করতে পারে তোমার সাথে। আনাফের কথা শুনে ভয়ে লিহার সারা শরীর কাঁপতে শুরু করেছে। কপাল বেয়ে ঘাম পড়ছে। মানুষটাকে পোশাক আশাকে সুন্দর দেখা গেল, সত্যিকার অর্থে সে অনেক বেশি ডেঞ্জারাস। বিষয়টা বুঝতে বাকি নেই লিহার। তবে লিহাও কম নয়। ভয় পেয়ে আছে ঠিক, কিন্তু সে একটা কথাই বিশ্বাসী। দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। এত সময় ভয় পেলেও কিছুটা সাহস জুগিয়ে কথা বলে লিহা। আমায় হুমকির মাধ্যমে ভয় দেখিয়ে বিয়ে করবেন ভাবলে ভুল করবেন আপনি। আমি আপনার হুমকিতে একদমই ভয় পাই না। আপনি চলে যান আমাদের বাড়ি থেকে। আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। আর না কথা বলার কোনো ইচ্ছে আছে। কথা বলার ইচ্ছে থাকবে কি করে? অনাবিল তো আছে গা ঢলাঢলি করার জন্য। মুখ সামলে কথা বলুন। আপনি সত্যিই একজন বাজে লোক। সুন্দর লেবাস পরলেই একজন ভালো মানুষ হওয়া যায় না। ব্যক্তিত্ব বলতে কিছু একটা থাকা তো প্রয়োজন মানুষের ভেতরে। কিন্তু আপনার মধ্যে কিচ্ছু নেই। না আছে সুন্দর পার্সোনালিটি, আর না আছে মানুষকে সম্মান করে কথা বলার মতো কোনো গুণ। মনের দিক থেকে একদম নিকৃষ্ট মনের একজন মানুষ আপনি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার মতো একজন 2 নম্বর লোক আমায় দেখতে এসেছে বিয়ে করার জন্য। লিহা একদমই কথাগুলো বলেই থামে।
একটানা কথায় সে আনাফের ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছে। আনাফের ভেতরে আগুনের ফুলকির মতো দাউ দাউ করে জ্বলছে। এ জীবনে কম মেয়ের সঙ্গে মেশেনি আনাফ। বেশিরভাগ মেয়ে নিজ থেকে আনাফের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছে। আনাফ বলতে অনেক মেয়ে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু আনাফ কখনোই কাউকে নিজের করে চায়নি। আসলে মন টেকেনি কারো ওপর। এই প্রথম লিহাকে তার মনে ধরেছে, কিন্তু লিহার কথা শুনে আনাফের ভেতরটা রাগে টকবক করছে। পিছনের পকেটে বিদ্যমান এসিডের বোতলটা বের করে আনাফ। লিহা ভয়ে আটকে ওঠে। আপনা আপনি তার হাতে মুখ আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ে। লিহার চোখ বন্ধ, চোখের পাতা তিরতির করে কাঁপছে। আনাফের দৃষ্টি নিজেকে আড়াল করতে ব্যস্ত লিহার কাঁপতে থাকা বন্ধ চোখের দিকে। মেয়েটাকে কেন এতটা মনে ধরল, তার কারণ এই মুহূর্তে আনাফ অনুধাবন করতে পারছে। লিহার এই সরল নিষ্পাপ চেহারাটাই তাকে সবার থেকে আলাদা করেছে। অন্যদিকে আনাফ কতটা ভয়ঙ্কর হতে পারে তা লিহা এসিডের বোতল দেখেই অনুমান করে ফেলেছে। লিহার ভয়াত্ম চেহারা দেখে মুচকি হাসে আনাফ। এসিডের বোতল আবারও পকেটে ঢুকিয়ে রাখে সে। মূলত আনাফের উদ্দেশ্য ছিল লিহাকে ভয় দেখানো। বাস্তবে কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা আনাফের মাথায় নেই। লিহাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে আনাফ। তার কোনো ক্ষতি হলে পরোক্ষভাবে ক্ষতিটা আনাফেরই হবে। হঠাৎ একটানে লিহাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে আনাফ। জোর করে লিহার মুখ থেকে হাত সরিয়ে দেয়। লিহার চিবুকে হাত দিয়ে চোখে চোখ রাখে, আর ঠিক তখনই লিহার ঠোঁটে আকস্মিক চুমু দেয় আহনাফ। বুকের ভেতর কোথাও যেন একতালে তবলা বাজছে এমন বোধ হয় লিহার। চারদিক কেমন বিকল মনে হতে লাগে। শ্বাস প্রশ্বাসের গতিবেগ অনেকটাই বেড়ে গেছে। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে না। নড়বার শক্তি প্রতিনিয়ত লোপ পাচ্ছে তার। আনাফ খুব শক্ত করে বুকের মাঝে আঁকড়ে রেখেছে লিহাকে। জীবনে এই প্রথম লিহাকে কেউ এত কাছ থেকে শুয়েছে। তার ভেতরটা কেমন তোলপাড় করছে, তার পক্ষে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আনাফ আলতো করে লিহার কপালে চুমু এঁকে দেয়। কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো যত্ন করে কানের পিছে গুজে দেয়। তারপর কিছুটা দূরত্ব সরে দাঁড়ায়। লেহা যেন এ যাত্রায় প্রাণ ফিরে বাঁচে। আনাফের চোখে মুখে আনন্দের হাসি। যাকে কথায় ভোলানো যায় না তাকে এভাবেই কাবু করতে হয়। হাসির রেখা চোখে মুখে বিদ্যমান রেখে লেহার কথার সাথে তাল মেলায় আনাফ। হ্যাঁ, আমি বাজে লোক। হ্যাঁ, আমি 2 নাম্বার লোক। আমার সম্পর্কে তুমি ইতিমধ্যেই সেটা প্রমাণ পেয়ে গেছো। আমার কথা তুমি মেনে নাও। অনাবিলের সাথে তুমি আর আগামীতে কখনোই কথা বলবে না। তাহলে হয়তো তুমি ভালো করেই জানো 2 নম্বর লোকেরা কি করতে পারে। লেহা ভয়ে শেষ। তবে সে হেরে যেতে রাজি নয়। কিছু মানুষ আছে যারা ভয় পেলেও হার মানাটাকে অপমান বলে মনে করে। লেহাও তাদের মধ্যে একজন। আনাফের আচরণে ভয়ে কলিজার পানি শুকিয়ে গেলেও সেটা প্রকাশ না করে সাহস দেখিয়ে বলে, আমি আপনার ঘরে বউ না যে আপনি যা বলবেন আমি তাই শুনবো। এছাড়া আমার উপর অধিকার খাটানোর কোনো রাইট নেই আপনার। সরেন আমার সামনে থেকে, না হয় চিৎকার করে পুরো বাড়ি মাথায় উঠে ফেলবো আমি। তুমি আমার বউ নয়, আর তবে আগামীতে হবে। আর অধিকারের কথা বলছো? আমি যবে থেকে তোমায় দেখে পাগল হয়েছি সেদিন থেকেই তোমার উপরে আমার অধিকার জন্মেছে। আমি সারা জীবন তোমার উপর অধিকার খাটাবো, যার এক ঝলক তুমি একটু আগেই দেখতে পেয়েছো। দেখুন, বাড়াবাড়ি একটা সীমা থাকে। আমি কিন্তু নিজেকে একদম শেষ করে দিব বলে দিলাম। আমার উপর একদম জোর খাটাবেন না আপনি। আমার পারমিশন ছাড়া তুমি নিজেকে কখনোই শেষ করতে পারবে না। নিজেকে শেষ করার জন্যেও আমার পারমিশন প্রয়োজন তোমার। যাই হোক, আর কথা লম্বা করলাম না, চলে যাচ্ছি আমি। তবে মাথায় রেখো, অনাবিলের সাথে যেন আর কখনো তোমায় কথা বলতে না দেখি। মাইন্ড ইট। রাগ উঠে যায় লেহার আহনাফের কথা শুনে। বরাবরের মতোই লেহার পছন্দ নয় কারোর আদেশ মোতাবেক চলা। সেখানে আনাফ তার উপরে হুকুম জারি করছে। রাগান্বিত কণ্ঠে লেহা আনাফকে জানায়, আমি কারো বাগদত্তা বা কেনা গোলাম নই যে আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো। আমার আজাদি রয়েছে নিজের মতো করে চলার। আমি আমার ইচ্ছে মতো যা খুশি করব। কেউ আমায় জোর করে কিছু করাতে চাইলে এর ভয়াবহ পরিণতি হবে বলে দিলাম আমি। হ্যাঁ, তুমি কারোর বাগদত্তা নাও, তবে হবে আগামীতে। এছাড়া তোমার আজাদি রয়েছে, তুমি কাউকে পছন্দ করো। বিয়ের আগে নিজস্ব পছন্দ থাকতেই পারে, কিন্তু বর্তমানে যেহেতু তুমি আমার বাগদত্তা হতে যাচ্ছ, সেহেতু আমি আশা করব তুমি কোনো দ্বিতীয় পুরুষের সংস্পর্শে যাবে না এবং যোগাযোগও রাখবে না। আমি কখনোই আপনার বাগদত্তা হব না। দরকার হয় গলায় ফাঁস লাগাবো, তাও আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো মানুষের সাথে যার বিয়ে হবে তার জীবনটা খাঁচায় বন্দি পাখির মতো হয়ে যাবে। আমি কখনোই চাই না খাঁচায় বন্দি হয়ে থাকতে, তাও আবার আপনার মতো একটা মানুষের কাছে। আমার হবু বউ হবে তুমি।
এইটুকু জেদ থাকবে তোমার ভেতরে, এটাই স্বাভাবিক। যাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তবে পূর্বের কথাগুলো মনে রেখো, না হয় খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে। পরিচয় পর্বটা ছোট্ট করে সেরে নেই। গল্পের নায়ক আনাফ পড়ালেখা শেষ করে নিজের বিজনেস শুরু করছে, আর গল্পের নায়িকা লিহা সবে কেবল অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছে। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। আনাফ লিহার রুম থেকে বেরিয়ে চলে যায়। যাবার পূর্বে লিহাকে বারংবার আনাফ মানা করে গেছে, এমনকি যোগাযোগ করার চেষ্টা করলে ইশারায় এর ফল ভালো হবে না তাও বুঝিয়ে দিয়ে গেছে। তবুও মানবমন তো বাঁধন ছাড়া, তাই তো রাত না পোহাতেই লিহার মন তার কাছে ছুটে গেল। আনাফের শত বারণ শর্তেও লিহা পরের দিন ঠিকই অনাবিলের সঙ্গে দেখা করল। অনাবিলের সঙ্গে মুখোমুখি হবার পর তাকে এড়ানো যে লিহার জন্য অসম্ভব। রাতের ব্যাপারটার কারণে লিহার চেহারা মলিন হয়ে আছে, ভেতরটা কেমন যেন হাঁসফাঁস করছিল গত রাতের ঘটনার পর থেকেই। অনাবিলের দেখা পেয়ে ভেতরে কিছুটা স্বস্তি অনুভব করে। অনাবিলও বুঝতে পারে লিহার কিছু হয়েছে। লিহার হাত আলতো করে ধরে সমস্যার কারণ জিজ্ঞেস করে অনাবিল। কি হয়েছে লিয়া, তোমায় চিন্তিত দেখাচ্ছে কেন? অনাবিল, অনেক বড় কাণ্ড হয়ে গেছে, চলো না আমরা দুজন পালিয়ে বিয়ে করি। বিয়ে তো আমিও তোমায় করতে চাই, কিন্তু কি হয়েছে সেটা তো আগে বলো। গতকাল বাসায় একটা বিয়ের সম্বন্ধ এসেছিল। লোকটা কি পদের খারাপ সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাই আগে ভাগে আমরা বিয়ে করে রাখি, চলো না। লিয়া, আমাকে অল্প কিছুটা সময় দাও। বিয়ে করব বললেই তো আর হয়ে যায় না, কিছুটা প্রিপারেশন প্রয়োজন আছে। 2 দিন সময় চাই তোমার থেকে, 2 দিন পর আমরা বিয়ে করে নেব। ঠিক আছে, যা করবে জলদি করো। লেহা আনাফ নামক আপদে থেকে বাঁচার জন্য অনাবিলের সাথে বিয়ের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে অনাবিলের সঙ্গে পরামর্শ করে কোনো মতে তাদের বিয়েটা একবার হয়ে গেলেই হয়। কথা শেষ করে লিহা পেছনে ফিরবে এমন সময় তার চোখ পড়ে আনাফের ওপর। কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দুজনের দিকে রাগান্বিত নজরে তাকিয়ে আছে আনাফ। ভয়ে আটকে ওঠে লিহা। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এত তড়িঘড়ি করার পিছনে আসল হচ্ছে উদ্দেশ্য আনাফ থেকে পিছু ছুটিয়ে অনাবিলকে নিজের করা। সেখানে এখন আনাফ এসে হাজির হয়েছে। চোখজোড়া বড় বড় হয়ে গিয়েছে লিহার। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে ভিতরে, নার্ভাস লাগছে খুব। নিজেকে সামাল দিতে হালকা পিছিয়ে গিয়ে অনাবিলের সঙ্গে গিয়ে দাঁড়ায় লিহা। অনাবিল লিহার মতিগতি দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা অনাবিলের অজানা। কারণ জানতে লিহাকে শান্ত গলায় প্রশ্ন করে অনাবিল। লিয়া, কি হয়েছে, তুমি এমন ঘাবড়ে আছো কেন? ওই যে দেখো, বদমাসটা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। বদমাসটার তাকানো দেখে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। তুমি প্লিজ কিছু একটা করো। ঠিক আছে, আমি কিছু একটা করছি, কিন্তু লিয়া কেসে? এই লোকটাই গতকাল আমাদের বাড়িতে সম্বোধ নিয়ে গিয়েছিল। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি সেই জন্য তাহলে এই লোকটাকে দেখে এতটা ভয় পাচ্ছ? লিহা, নিজেকে শান্ত করো। এই লোকের ব্যাপারটা আমি দেখছি। আমি এই লোকের সাথে কথা বলে দেখবো, সব ঠিক করে ফেলছি। অনাবিল, কিচ্ছু ঠিক হবে না। এই লোক সত্যি অনেক ডেয়ারিং। সে কখনোই তোমার কথা শুনবে না। আমি গতকালকে এই লোককে আমাদের সম্পর্কের কথা বলেছি, কিন্তু এই লোকের ঘাড়ের একটা রক্তেরা আমায় সোজা জানিয়ে দিয়েছে সে আমাকেই বিয়ে করবে, আর আমার উপরে হুকুম জারি করেছে আমি যেন আর কখনো তোমার সাথে না মিশি। লিহা, কুল। আমার উপরে বিশ্বাস রাখো তুমি। আমি ঠিকঠাক ম্যানেজ করে নেবো এই লোককে। অনাবিল লিহাকে শান্ত করে সিদ্ধান্ত নেয় আনাফের সাথে গিয়ে তাদের বিষয়ে কথা বলবে। কিন্তু এর মধ্যে আনাফ এসে অনাবিলের সামনে হাজির হয়। ভিতরটা আগ্নেয়গিরির লাভার ন্যায় খলখল করছে আনাফের। কয়েক সেকেন্ডের জন্য রেস্টুরেন্টের শেফ হয়ে অনাবিলকে মুরগির মতো পিস পিস করতে ইচ্ছে করছে। কত বড় সাহস, তার হবু স্ত্রীর সাথে পালিয়ে বিয়ে করার প্ল্যান করছে এই চ্যাংড়া ছেলে। লিহা আর অনাবিলের সমস্ত কথা শুনে ফেলেছে আনাফ। 12টা বাজাতে ইচ্ছে করছে অনাবিলের, কিন্তু আনাফ নিজেকে দমিয়ে রেখে শান্ত মাথায় কাজ নেয়। প্রথম যাত্রাতেই হাইপার হয়ে যাওয়া ভুল হবে তার জন্য। ভদ্রভাবে অনাবিলের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ও, তার মানে তুমিই অনাবিল? হ্যাঁ। জি, আমি আনাবিল। আচ্ছা অনাবিল, তোমাকে আমার কিছু কথা বলার আছে। তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, এতে করে তোমার নিজেরই উপকার হবে। জি বলুন। অনাবিল, আমি চাচ্ছি না তুমি ভবিষ্যতে আর কখনো লিহার সাথে কথাবার্তা বলো, এমনকি তোমরা দুজনে কোনো সম্পর্ক রাখো। আপনার কথা শুনে আমি কোনো কারণে লিয়ার সাথে কথাবার্তা বন্ধ করব এবং সম্পর্ক নষ্ট করব? আপনারা একে অপরকে ভালোবাসি। আপনার কথা আমি রাখতে পারলাম না, দুঃখিত। অনাবিল, তোমার ভবিষ্যতের জীবনটা এখনো পড়ে আছে। তুমি পড়ালেখা করে ভালো বেতনের একটা জব করবে,
বাড়ি গাড়ি করে সুন্দর জীবনযাপন করবে, কিন্তু তুমি তা না করে নিজের ফিউচারটা কোন কারণে বরবাদ করতে চাচ্ছ? আজব, আমার ফিউচার কেন বরবাদ হবে? আমি তো ফিউচারে কি করব অলরেডি ভেবেই রেখেছি। তোমার ভাবনা চিন্তাকে বাস্তবায়ন করার জন্য তো তোমাকে সুস্থ থাকতে হবে, তাই না? কিন্তু তুমি যদি সুস্থই না থাকো, তাহলে কিভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে? অদ্ভুত, আপনি কি সব ধরনের কথাবার্তা বলছেন? কতক্ষণ বলছেন ফিউচার বরবাদ হবে, কতক্ষণ বলছেন আমি সুস্থ স্বাভাবিক থাকবো না। মানে কি এসবের? মানেটা একদম সিম্পল। আমার কথা না শুনলে তোমার হাত পা ভেঙে আমি প্যাকেট করে নদীতে ফেলাই দিয়ে আসবো। এই আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি কি জানেন আমার পরিচয় কত দূর? এই কলেজের সব চাইতে সিনিয়র ভাইদের সাথে আমার খুব সম্পর্ক। আমি একবার যদি ওনাদের গিয়ে আপনার নাম নালিশ করি, তাহলে হাত পা আমার নয়, উল্টো আপনারগুলো ভেঙে পকেটে করে কোনো বন জঙ্গলে ফেলে দিয়ে আসবে। অনাবিলের কথা শুনে আনাফের প্রচণ্ড হাসি পায়। 2 দিনের এই বাচ্চা ছেলে তাকে সিনিয়রদের ভয় দেখাচ্ছে। শব্দ করে হাসতে শুরু করে আনাফ। অনাবিলের প্রচণ্ড মেজাজ খারাপ হয় আনাফের হাসি দেখে। একে তো তার প্রেমিকার ওপরে অধিকার ফলাচ্ছে, দ্বিতীয়ত তার কথা শুনে জোকারের মতো হাসছে। ক্ষিপ্ত কণ্ঠে রাগ প্রকাশ করে, বলে, এই যে মিস্টার, আপনি পাগলের মতো হাসছেন কেন? আমার কথাগুলো কি বিশ্বাস হয়নি আপনার, নাকি আমাকে আপনার জোকার বলে মনে হচ্ছে? দেখো অনাবিল, তুমি জোকার নয়তো কি সেটা তুমিই ভালো জানো। তবে বিষয়টা জটিল করো না, তাহলে লোকসান তোমারই হবে। আমি আমার দায়িত্ব নিয়েছি, সেটা নিভাচ্ছি। কেউ চায় না কারোর হবু স্ত্রী পরপুরুষের সাথে প্রেম করে বেড়াক। আমি সেজন্যই তোমাকে সতর্ক করছি। কিন্তু তুমি যদি বিষয়টাকে জটিল করো, তাহলে আমিও জটিল হয়ে যাব। আর আমি জটিল হয়ে গেলে কিন্তু বড় ধরনের একটা বিপদ নেমে আসার আশঙ্কা রয়েছে। কিসের হবু স্ত্রী আপনার? আপনি লিয়াকে চিনেন 2 দিন হয়েছে, আর আমাদের সম্পর্ক গত 8-9 মাসে। কোথা থেকে হুট করে উড়ে এসে জুড়ে বসেছেন, আবার বড় বড় কথা বলছেন। দাঁড়ান, আপনার একটা ব্যবস্থা করছি। অনাবিল আনাফের ব্যবস্থা নেওয়ার জন্য দৌড়ে কলেজের বড় ভাইদের কাছে চলে যায়। ছোট ভাইয়ের বিপদে জিশান এবং ইফতেকার নামক 2 বড় ভাই এগিয়ে আসে। সঙ্গে আরও বেশ কয়েকজন ছেলেপেলে নিয়ে আসতে দেখে তাদের সাথে। আনাফ সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। অনাবিল বড় ভাইদের ডেকে নিয়ে এসে হাজির হয় আনাফের সামনে। কিছু সময়ের মধ্যেই বড়সড় একটা ঝামেলার সৃষ্টি হতে চলেছে, কিন্তু আনাফের মধ্যে ভয়ভীতির কোনো ছিটেফোঁটাও নেই। অনাবিল এই ভেবে প্রচণ্ড খুশি আনাফের একটা চরম শিক্ষা হবে। এক্সাইটেড হয়ে বড় ভাইদের কারনামা দেখার প্রত্যাশা করতেছে। ইফতেখার আনাফের সামনে এগিয়ে গিয়ে কিছু করার বদলে উল্টো সালাম দিয়ে বিনয়ের সহিত আনাফকে জিজ্ঞেস করে, ভাই, আপনি হঠাৎ এখানে কি মনে করে? আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? কারোর জন্য কি অপেক্ষা করছেন নাকি? এসেছিলাম হবু বউ কী করছে কলেজে এসে সেটাই তদারকি করতে, কিন্তু এসেই হুমকি খেলাম আমার হবু বউয়ের প্রেমিক থেকে। আমার হবু বউয়ের প্রেমিক আমার ব্যবস্থা করবে বলে শাসিয়ে বড় ভাইদের ডেকে আনতে গেছে, তাই তাদের জন্যই অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। ভাই, কোন ছেলে? আমায় খালি একবার নাম বলেন, তারপর দেখবেন ওর দাঁত সব কয়টা ফেলে দিয়েছি থাপড়ে। ওই যে অনাবিল ছেলেটা। ইফতেখারের ভিতরে কম্পন করে ওঠে আনাফের কথা শুনে। আনাফ কাদের জন্য অপেক্ষা করছে এবং অনাবিল কাকে শায়েস্তা করার জন্য তাদেরকে ডেকে এনেছে সেটা ইতিমধ্যে ইফতেখারের ধারণা হয়ে গেছে। তেরে গিয়ে কষে কয়েকটা থাপ্পড় বসায় অনাবিলের গালে। থাপ্পড় খেয়ে আটকে ওঠে অনাবিল। অগ্নিশিখার মতো চোখ জোড়া লাল করে অনাবিলের কলার চেপে ধরে প্রশ্ন করে ইফতেখার, এই বেটা, তুই কাকে সাহায্য করার জন্য আমাদেরকে নিয়ে এসেছিস? তুই জানিস আহনাব ভাই কে? আহনাব ভাই এই কলেজের ছাত্র। আমরা এই কলেজের শেষ বর্ষে এসে বড় ভাই বা লিডার হয়েছি, কিন্তু আহনাব ভাই কলেজের প্রথম বর্ষ থেকেই এই কলেজের লিডার ছিল। পুরো কলেজ এক আহনাবের ইশারায় চলতো। কলেজ রাজনীতি আমরা কেবল শুরু করেছি, আর আহনাব ভাই গত 3 বছর পূর্বে এই রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছে। যা এখনই যে ক্ষমা চা আহনাব ভাইয়ের কাছ থেকে, না হয়তো পিঠের ছাল একেবারে তুলে ফেলবো। অনাবিল বুঝে ফেলে আনাফ গভীর জলের মাছ। তৎক্ষণাৎ গিয়ে ক্ষমা চায় আনাফের কাছ থেকে। আনাফ সহানুভূতি দেখিয়ে ছেড়ে দেয় অনাবিলকে। না হয়তো প্রথম যাত্রায় যে পরিমাণ রাগ উঠে গেছিল অনাবিলের ওপর, সবটুকু রাগ যদি আনাফ বর্তমানে প্রকাশ করে তাহলে অনাবিলের ভবিষ্যৎ পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যাবে। ইফতেখার পরিশেষে অনাবিলের ওপরে হুকুম জারি করে এবং সেই সঙ্গে আলটিমেটাম দিয়ে জানায়, লিহা বাবির আশেপাশে তোকে যেন আর কখনো না দেখি। লিহা বাবির উপরে একবার ভাইয়ের নজর পড়েছে মানে লিহা বাবি আহনাব ভাইয়ের। আগামীতে আর কখনো যদি তোকে লিহা বাবির আশেপাশে দেখতে পাই, তাহলে সেদিন তোর উপরে ভয়াবহ রূপের সুনামি নেমে আসবে।
হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দেবো একদম সারা জীবনের জন্য। যা ভাগ এখন চোখের সামনে থেকে। একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে বাপের নাম। অনাবিল নিজেকে বাঁচানোর তাগিদে সেখান থেকে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক। লিহা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ভিতরটা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উথাল পাতাল করছে। আনাপ অনাবিলের বিষয়টা নিয়ে শান্ত থাকলেও লিহার ওপরে চরম ক্ষিপ্ত। বারণ করা সত্ত্বেও লিহা সাহস দেখিয়ে অনাবিলার সাথে দেখা করেছে। আনাপ সব কিছু মেনে নিলেও লিহাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজের রাগ সংবরণ করতে পারল না। সবার সামনে লিহার কাছে গিয়ে লিহাকে বাহু ধরে টেনে জোরপূর্বক চুমু খেল। উপস্থিত স্টুডেন্টরা শীষ বাজাচ্ছে, অনেকে হাততালি দিচ্ছে। খুব কষ্টে নিজেকে আনাফের কাছ থেকে ছাড়িয়ে নেয় লিহা। তারপর হুট করেই আনাফের বাম গালে কষিয়ে একটা ছাপড় মারে। ঘটনার আকস্মিকতায় আনাফ অবাক। লিহার চোখ ঠিকরে ক্রোধের আগুন বের হচ্ছে। আনাফের কলার ধরে সে চিৎকার করে বলতে লাগলো, আমি কারো বাগদত্তা নই। আমাকে কেউ কিনে নেয়নি যে আমি তার কথা শুনতে বাধ্য। আমার যা খুশি তাই করব, আমি যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে ঘুরবো। আমাকে আটকাবার অধিকার আমি কাউকে দিইনি। কথাটা যত দ্রুত মাথায় ঢুকিয়ে নেবেন আপনার জন্য ততই উত্তম। আমি কখনো আপনার হব না। সবাই আশ্চর্য হয় লিহার আচরণে। আনাফের কলার ধরা সাহস লিহা ব্যতীত এর আগে কখনো কেউ দেখায়নি। আনাফের সাথে মেয়েরা নিজে সাধে লাইন মারতে চেষ্টা করত, সেখানে লিহা আনাফের ওপর হাইপার হয়ে যাচ্ছে। আনাফ থাপ্পড়ের প্রতিক্রিয়া রেগে যাওয়ার বদলে উল্টো হেসে সবাইকে বলে, আমার হবু বউ, আমার মতন একটু একটু রাগ অবশ্যই থাকবে। কেউ বিষয়টাকে জটিলভাবে নিও না। আমি চললাম আমার হবু বউকে নিয়ে। সকালে ভালো থেকো। আনাফ সকলের থেকে বিদায় নিয়ে হুট করে লিহাকে কোলে উঠিয়ে নেয়। খুব শক্ত করে কোলের মাঝে আঁকড়ে ধরে লিহাকে। এরপর সকলের সম্মুখ থেকে হেঁটে লিহাকে কোলে করে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। লিহা প্রচণ্ড চেষ্টা করে আনাপ থেকে ছাড়া পেতে, কিন্তু আনাপের শক্তির সাথে পেরে ওঠে না। খুব শক্ত করে আঁকড়ে ধরেছে আনাফ। লিহার প্রচণ্ড অসহ্য লাগছে। আনাপকে সে দুচক্ষে সহ্য করতে পারে না। সেখানে আনাপ তাকে কোলে উঠিয়ে নিয়ে রেখেছে। কোল থেকে নামার জন্য চিৎকার করতে শুরু করে লিহা। আশেপাশে মানুষ সবাই তার দিকেই তাকিয়ে আছে। কিছুটা বিরক্তি নিয়ে চিৎকার থামাতে বলে আনাফ লিহাকে। লিহা, চিৎকার করা বন্ধ করো। আমার কোল থেকে নামান, তা না হলে চিৎকার করবো আমি। চিৎকার করেই যাবো, আমি বলে দিলাম। কোল থেকে নামানোর জন্য তো তোমায় কোলে নেয়নি। গাড়ি পর্যন্ত তোমায় কোলে করেই নিয়ে যাব। এই, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় আবার? গাড়িতে নিয়ে যাচ্ছি। মানে কি? আপনি কি আমার সর্বনাশ করবেন নাকি? প্লিজ আমায় নামিয়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। লিহা, মুখ বন্ধ করো। তুমি যত কম কথা বলবে ততই তোমার জন্য ভালো। তাহলে পরবর্তীতে তোমার থেকে সমস্ত কিছু সুদে আসলে উসুল করব। তার মানে আপনি আমার সর্বনাশ করার জন্যই গাড়িতে নিয়ে যাচ্ছেন? এই কে কোথায় আছেন? আমাকে এই সাদের হাত থেকে বাঁচান, না হয় আমার ইজ্জত শেষ করবে। লিহার কথা শুনে আনাফ হাসতে আরম্ভ করে। আনাফের ভিতরে কি চলছে একমাত্র খালি আনাফ নিজেই ভালো বলতে পারবে। লিহার ভেতরটা ভয়ে কাতর হয়ে যাচ্ছে। আনাফের মতিগতি লিহা যেন আগ থেকেই কিছুটা আন্দাজ করতে পেরে গেছে। আরও জোরে জোরে চেঁচাতে শুরু করে লিহা, কিন্তু তাতে আর কোনো ফায়দা হয় না। আনাফ লিহাকে নিয়ে গাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। দরজা খুলে লিহাকে গাড়ির ভেতরে বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। অন্য পাশের দরজা খুলে আনাফ নিজেও গাড়ির ভেতরে প্রবেশ করে। বুকের ভেতরে উথাল পাথাল করতে শুরু করেছে লিহার। আজ হয়তো লিহার সতীত্বে দাগ লাগবে। এত বছর ধরে নিজেকে সামলে রাখার পরেও সে যেন নিজের শেষ রক্ষাটা আর করতে পারল না। আনাফের মাধ্যমেই হয়তো তার শরীরে কলঙ্কের মোহর লাগবে। পাশের সিটে বসে আনাফ লিহার হাবভাব দেখে বুঝতে পারে লিহা অনেক ভয় পেয়ে আছে। শব্দ করে হাসতে আরম্ভ করে আনাফ। এই সুযোগ আনাফ নিজেও হাতছাড়া করতে চায় না। খপ করে একটানে লিহাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। লিহা ভয়ে আরও আঁতকে ওঠে। লিহা কখনোই এমনটা চায়নি। বিয়ের পর নিজের স্বামীর মাধ্যমে সতীত্বটা ভাঙতে চেয়েছিল সে, কিন্তু আজ কিসমত তার সাথে অন্য রকমের খেলা খেলছে। অসহায়ের মতন চুপ করে আছে লিহা। আনাফ লিহাকে নিজের বুকে টেনে নিয়ে লিহার কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। মনের মধ্যে আলাদা রকমের শান্তি অনুভব করছে আনাফ। নিহার কপাল ছেড়ে উষ্ণ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করে। দুনিয়ার সমস্ত মাদকতা যেন লিহার ঠোঁটের মধ্যেই। উন্মাদ হয়ে যায় আনাফ। বেশ কিছুটা সময় গাড়ি স্টার্ট না করে লিহাকে নিয়ে গাড়ির ভেতর বসে থাকে। এক পর্যায়ে গিয়ে আনাফ অনুভব করে লিহা প্রচণ্ড অস্থির হয়ে গেছে। শরীর অনবরত কাঁপছে। তাড়াতাড়ি করে লিহাকে ছেড়ে দিয়ে শান্ত গলায় বলে, ভয় পেও না। হ্যাঁ, আমি খারাপ, কিন্তু তোমার কোনো ক্ষতি করব না। একদম নিশ্চিন্তে থাকো তুমি। আমি আপাতত
শুধু তোমার ঠোঁটের মাদকতা গ্রহণ করছি। বাকি সব কিছু বিয়ের পর করব। সামলাও নিজেকে। আনাফের দিকে চোখ বড় বড় করে তাকায় লিহা। এত সময়ের সমস্ত ভয় হুট করেই আকস্মিকভাবে রাগে পরিণত হয়ে গেছে লিহার। ভারসাম্যহারা মানুষের মতো খুব জোরে জোরে বলতে থাকে। এই বদলোক, কি চাস তুই আমার কাছে? আমি তোকে গত রাতে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি অন্য একজনকে ভালোবাসি, কিন্তু তুই তারপরেও আমার উপরে একের পর এক প্রেশার দিয়ে যাচ্ছিস। কেন করছিস তুই এমন? আমার শরীরের জন্যে? নে তাহলে ভোগ কর আমার শরীর। গাড়ির দরজা তো ভালো করেই লক করেছিস, বাইরে কেউ ভেতরে কিচ্ছু দেখতে পারবে না। আমি নিজেও কখনো তোর এসব নিয়ে কারোর সামনে মুখ খুলবো না। যা না, শুরু হয়ে যা। কপালে যা আছে আমার তাই হবে। আমার শরীর